প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। কামনা করে প্রথম ভেক্টর এর গতকাল প্রথম ক্লাস হয়েছে এবং নেটের কারণে বৃষ্টি হয়েছে, কারণে আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমি দ্বিতীয় ক্লাস করতে যাচ্ছি তোমাদের। আশা করি তোমরা সবাই আমার এই ক্লাসটা দেখবে এবং উপভোগ করবে। তোমরা এখানে শুরুতেই দেখো কতগুলো ভেক্টর আছে চিহ্নিত করা, এবং ভেক্টরগুলো তোমরা সবাই একটু লিখবে এবং সবাই কোনটা কি ভেক্টর সেটা একটু চিহ্নিত করবে সবাই। প্রথম যে এখানে দেখো, প্রথম যে দুইটা ভেক্টর আছে এখানে একই সাথে, এই একটা ভেক্টর চিহ্ন এবং আর একটা ভেক্টর চিহ্ন, এখানে কিন্তু দুইটা ভেক্টর চিহ্ন আছে, ঠিক আছে? দুইটা একই দিকে যাচ্ছে, এটা একটু ছোট মনে করো, একই দিকে যাচ্ছে, সমজাতীয় ভেক্টর, আর এটা হলো বি। এইরকম যদি দুইটি ভেক্টর হয়, অর্থাৎ যদি সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর একই দিকে ক্রিয়া করে তাদেরকে কি ভেক্টর বলা হয়? তোমরা এটা ইংলিশেও লিখতে পারো, বাংলায় লিখতে পারো। সমজাতীয় দুইটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে এটাকে কি ভেক্টর বলে? তোমরা কমেন্টসের মাধ্যমে এটা জানাও। এটা তোমরা ইংলিশে উত্তরটা দিতে পারো, বাংলায় দিতে পারো যে এটাকে আসলে কি বলে। তোমরা একটু দেখো এটা কি বলে। প্রথম যে চিত্র আছে এটাকে কি ভেক্টর বলে? এটাকে কি ভেক্টর বলে? আবার বিপরীত দিকে এখানে একটু খেয়াল করো, এখানে কি করছে, এখানে আবার দুইটা পরস্পর, এটা একটু উল্টোই দিই, এটা একটা হলো এই দিকে আসছে আর একটা তার বিপরীত দিকে যাচ্ছে, পরস্পর বিপরীত দিকে। আর এখানে দুইটা সমানই, এটা ওই ভেক্টর, এটা ওই ভেক্টর, মানে এটা বি দিল এ ভেক্টর আর বি ভেক্টর সেম দুইটা। আর এখানে দেখো এটা এ ভেক্টর আর এটা হলো মনে করো মাইনাস এ ভেক্টর। এইটাকে কি বলে? এখানে এইটাকে কি ভেক্টর বলা হয় প্রথমে? তোমরা সেটা একটু জানাও, এটা কি ভেক্টর বলে, আর এই ধরনের ভেক্টরকে কি বলা হবে, আর এই ধরনের ভেক্টরকে কি বলা যাবে? আমরা প্রত্যেকটা জিনিস জেনে নেব যে এই ধরনের ভেক্টরকে, তারপরে আমরা অন্য মানে কাজ করব। আগে এগুলি জানি। এই যে চিত্র, এটাকে কোন ধরনের ভেক্টর বলে? যদি সমজাতীয় দুইটি ভেক্টর দুই বা ততোধিকই হতে পারে, একই দিকে ক্রিয়া করে, তাকে কি ভেক্টর বলা হয়? একটু যারা জানো তারা একটু বলো এটা কি ভেক্টর বলা হয়। তুমি ইংলিশেও লিখে দিতে পারো কমেন্টসে, অথবা বাংলায় লিখতে পারো। এইটাকে কি বলা হয়, কি ভেক্টর বলা হয়? তোমরা অনেকেই জানো, লাইক ভেক্টর। লাইক ভেক্টর মানে কি? লাইক ভেক্টর মানে সদৃশ ভেক্টর। আশা করি বুঝতে পারছো তোমরা। তাহলে এইটা কি হবে? এটা পরস্পর বিপরীত যেহেতু, তাহলে এইখানে সমজাতীয় দুইটি ভেক্টর দুইটি কি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, এটাকে কি বলা হয়? ওইটা যেহেতু লাইক ভেক্টর, এটাকে কি ভেক্টর বলা হবে? তাহলে এটাকে তোমরা একটু বলো, এটা কি ভেক্টর বলা যেতে পারে? এটাকে দেখা যাচ্ছে কিনা তোমরা একটু ভালো করে বলো যে পরের চিত্রটা আবার কি ভেক্টর। এই দুইটা একই দিকে, এদের মানটা কিন্তু সমান না, কিন্তু সমজাতীয়। আর এইটা কি করছে? এই একই মনে করো যে এই ভেক্টর দুইটাই আবার বিপরীত দিকে, এটাকে লাইক ভেক্টর বলে বা সদৃশ ভেক্টর বলে। আর এটার কি বলে? এটা একটু লেখো তোমরা, এটাকে কি বলা যেতে পারে? এটাকে সদৃশ। আর এটা কি বলবো? তাহলে তোমরা খুব দ্রুত যেহেতু লিখতে পারছো না, আমি তারপরে লিখে দিছি আনলাইক ভেক্টর। এটাকে বলে আনলাইক ভেক্টর, অর্থাৎ বিপরীত দিকে ক্রিয়া করছে। আর এটাকে সদৃশ ভেক্টর। তাহলে বাংলায় এটার নাম কি হবে? বাংলায় এটার নাম হবে বিসদৃশ ভেক্টর। বিসদৃশ ভেক্টর। এরপরে দেখো এ আর বি দুইটাই কিন্তু সমান। এই দুইটা সমান, এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর সমান। যদি দুইটি ভেক্টর সমান হয় তাহলে আমরা এটাকে কি ভেক্টর বলবো? এটাকে বলবো। তাহলে এই ভেক্টর দুইটাকে কি বলবো? তোমরা একটু বলো এটা কি বলবে?
তোমরা ইকুয়াল ভেক্টর, ইকিউইউএল, ইকুয়াল ভেক্টর, এগুলো একটু তোমরা মনে রাখবা ভেক্টর। আর একটা আর একটা কি পরস্পরের কি বিপরীত। দেখো একটা এই ভেক্টর হলো সামনে, আর একটা হলো নিচের দিকে, দুইটার মান সমান, তাহলে এই ধরনের ভেক্টরকে আমরা বলবো কি নেগেটিভ ভেক্টর, ভেক্টর। এর সাথে কিন্তু আমরা সংজ্ঞাও কিন্তু জেনে গেলাম, আমাদের মুখস্থ করতে হলো না, যে সংজ্ঞাটা আমরা জেনে গেলাম। আর দেখো এই ভেক্টরটার সামনেই আবার এই ভেক্টর আছে, এই দুইটা মিলে এইটাকে কি ভেক্টর বলা হয়? দেখো একই দিকে যেহেতু ক্রিয়া করছে, তোমরা যারা জানো তারা একটু বলো যে একই দিকে ক্রিয়া করছে এইরকম ভেক্টরকে সাধারণত কি বলা হবে? একই সরলরেখা বরাবর যদি, তাহলে কি বলা যায়? এটাকে কোলিনিয়ার ভেক্টর, অর্থাৎ বাংলা কি বলে? সমরেখ ভেক্টর। বাংলা বলবো সমরেখ ভেক্টর, ঠিক আছে? বাংলা বলবো সমরেখা ভেক্টর, এটা কিন্তু এইটার। তাহলে আমরা এখানে এই জিনিসগুলি আমরা শিখলাম। এরপরে এইটা দেখো, এইটাকে কি ভেক্টর বলা যায়? দুইটা কি একই দিকে ক্রিয়া করছে, তোমরা একটু খেয়াল করো, এইটাকে কি ভেক্টর বলা যায় যদি এভাবে করে? তাহলে এটা মানে কি বলছে? এর পাদবিন্দু কোথায় নেওয়া হয়েছে এটা আমরা জানি না, এইখানে নেওয়া হয়েছে। এটার কি বলা হয়? ফ্রি ভেক্টর, স্বাধীন। অর্থাৎ যার পাদবিন্দু ইচ্ছা মতো নেওয়া যায় তাকে বলা হয় ফ্রি ভেক্টর। এটা তোমরা জানো, এটাকে বলা হয় ফ্রি ভেক্টর। তাহলে এটা কি বলা হয়? ফ্রি ভেক্টর, মনে থাকে জানো, যার পাদবিন্দু ইচ্ছা মতো নেওয়া যায় তাকে বলা হয় ফ্রি ভেক্টর। এরপরে আমরা যদি দেখি যে এইটা কাকে এই মূলবিন্দুতে কেন্দ্র করে একটা ভেক্টর রাখা হয়েছে, এটাকে বলে লোকালাইজড ভেক্টর, মানে সীমাবদ্ধ ভেক্টর। লোকালাইজড মানে সীমাবদ্ধ ভেক্টর। আর এইটাকে বলা হয়, এই যে মূলবিন্দু ধরছে, একটা মূলবিন্দু ধরে, একটা প্রসঙ্গ কাঠামোকে মূলবিন্দু ধরে এইটাকে ভেক্টর নির্দেশ করছে, এটাকে বলা হয় তোমার অবস্থান ভেক্টর বা রেডিয়াস ভেক্টর। রেডিয়াস ভেক্টর এটা বলা যায়, রেডিয়াস ভেক্টর। তাহলে অথবা এটাকে কি বলা হয়? কি অবস্থান ভেক্টর। কোনো একটি মূলবিন্দুর সাপেক্ষে যদি কোনো ভেক্টরকে কি করা হয়? নির্দেশ করা হয়, বা পজিশন ভেক্টর, এটাকে বলতে পারি আমরা পজিশন ভেক্টর, পজিশন ভেক্টর। আচ্ছা, ভেক্টর, তাহলে এটাকে আমরা বলতে পারি। আর এটা একটা নির্দিষ্ট তলে অবস্থান করছে, তাহলে এটাকে কি প্লেনার, অর্থাৎ প্লেনার মানে কি ভেক্টর, সমতলীয় ভেক্টর, এটা আমরা বলতে পারি। আর এটা দেখো কি করছে, এখানে ছিল, এখান থেকে বস্তুটা এখানে আসছে, এটার ডিসপ্লেসমেন্ট বা সরণ ভেক্টর, তাহলে এগুলিও আমরা আমাদের জানা দরকার আছে। এখন তোমাকে যদি বলা হয় বা তুমি যদি মুখস্থ করো, তো সেক্ষেত্রে মুখস্থ করতে পারো, কিন্তু মনে থাকবে না। তাহলে এইখানে আমরা দেখো প্রথমে আছে সদৃশ ভেক্টর। সদৃশের ভেক্টর কি? যে ভেক্টর সমজাতীয় ভেক্টর দুইটা একই দিকে ক্রিয়া করে, অর্থাৎ এখানে দেখো চিত্রে এ এবং বি দুইটা একই দিকে ক্রিয়া করছে, এটাকে বলা হয় সদৃশ ভেক্টর। এরপর দুইটি ভেক্টর যারা পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করছে, এটাকে কি বলা হয়? বিসদৃশ ভেক্টর। তোমরা খেয়াল করো, বিসদৃশ, একটা এ উপর দিকে আর বি নিচের দিকে। এরপরে ইকুয়াল ভেক্টর, দেখো দুইটি ভেক্টরের মান সমান, অর্থাৎ এ এবং বি সমান সমান, একই দিকে কিন্তু ক্রিয়া করছে। আবার যদি সমান ভেক্টর দুইটার বিপরীত দিকে ক্রিয়া করে, এটাকে নেগেটিভ ভেক্টর বলে। খেয়াল রেখো, নেগেটিভ ভেক্টর বলে। আবার দুইটি ভেক্টর যদি একই রেখার বরাবর ক্রিয়া, তাকে বলে কোলাইনিয়ার ভেক্টর, মানে কি সমরেখ ভেক্টর। তাহলে ভেক্টর, এরপরে দেখো শেষে কি আছে, নিচের দিকে যায় একটু, ফ্রি ভেক্টর। যে ভেক্টরের পাদবিন্দু ইচ্ছা মতো নেওয়া হয়, অর্থাৎ কোন জায়গা থেকে শুরু করব, এটার পাদবিন্দু এখানে, এটার পাদবিন্দু এখানে, ইচ্ছা মতো নয়, তাকে বলা হয় কি বলা হয়? তোমার ফ্রি ভেক্টর। এরপরে লোকালাইজড ভেক্টর, দেখো এটা লোকালাইজড ভেক্টর। লোকালাইজড ভেক্টরটা কি হবে? কোনো ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছা মতো পছন্দ করতে দেওয়া না হয়, অর্থাৎ নির্দিষ্ট বিন্দুকে যদি হিসাব করা হয়, আগেরটা ছিল নির্দিষ্ট বিন্দুকে হিসাব করে না, এবারে নির্দিষ্ট বিন্দুকে হিসাব করে, অর্থাৎ ও বিন্দুকে যদি হিসাব করি,
তাহলে এইটা যদি পি দেই তাহলে ওপি একটা ভেক্টর। ঠিক আছে, এরপরে দেখো পরেরটা হল কি রেডিয়াস ভেক্টর, একটা মূলবিন্দু কাঠামোকে স্থির ধরে এটা কাজ করে। এরপরে আছে কোপ্লেনার অর্থাৎ সমতলীয় ভেক্টর, এটাও তোমরা বুঝছো। এরপর সর্বশেষ উপরের দিকে আছে সরণ ভেক্টর। দেখো সরণ ভেক্টর, সরণ ভেক্টরটা R1, এটাকে R1 আর এটা R2 দিলে আমরা এটার সমান লিখতে পারি R2 মাইনাস R1। তাহলে আমরা বিভিন্ন ধরনের ভেক্টর সম্পর্কে একটু ধারণা নিলাম। এবারে আমরা আমার মনে হয় তোমরা এগুলি বুঝতে পারছো। এবারে আমরা অন্য ইসে যাব যে কিভাবে আমরা, দেখো খেয়াল করো। তাহলে এই ভেক্টর সম্পর্কে আমি প্রথমেই ধারণা দিয়েছি, এগুলি থেকে সংজ্ঞা আসে, এজন্য এইগুলি একটু ধারণা দেওয়ার দরকার ছিল। এবারে আমি গণিতে যাব, গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। দেখো এ ভেক্টর গতকালের মতো আমরা যদি এ এবং এখান থেকে আমরা গতকালের মতো আমরা কিছু অঙ্ক করব, তাহলে আমরা বুঝতে পারবো যে এ ভেক্টর ইকুয়ালস টু 4i প্লাস 3j প্লাস কে, আর বি ভেক্টর সমান দিব 2i প্লাস জে, এরপরে প্লাস 5k। ওকে, এইটা হলো একটা ত্রিভুজ, মনে করো এই ত্রিভুজ, আর একটা হলো এই ত্রিভুজ একটা, এটা একটা ত্রিভুজ। এই এ ভেক্টর এই বরাবর আর বি ভেক্টর এই বরাবর। তাহলে আমরা এই ত্রিভুজের মনে করে এর ক্ষেত্রফল নির্ণয় করব। উদ্দেশ্য হলো এর ক্ষেত্রফল কত, কি দেওয়া আছে? একটি ত্রিভুজের সন্নিহিত দুইটি বাহুকে যদি দুইটি ভেক্টর দ্বারা নির্দেশ করে তাহলে দেখো, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? সন্নিহিত মানে কাছাকাছি। এ ভেক্টর এবং বি ভেক্টর, দুইটি ভেক্টর আছে, দেখো এ ভেক্টর আর একটা হলো বি ভেক্টর। তাহলে এই ভেক্টর দুইটি দ্বারা দুইটি বাহু নির্দেশ করলে এর ক্ষেত্রফলটা কি হবে? আমরা এখানে এই ক্ষেত্রফল যদি আমরা এখানে হিসাব করি, এটা কথা মনে রাখো যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি, এই যে এটা যোগ করি, তাহলে এইটা যদি শুধু মান হিসাব করি তাহলে এটা কি হবে? বি সাইন থিটা। তোমরা খেয়াল করো, বি সাইন থিটা। তাই অতএব এটা যদি ক্ষেত্রফল, এটা আমি পি কিউ আর দেই, তাহলে পি কিউ আর এর ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ ইন্টু ভূমি বলতে কি বলছে? এই যে কিউআর, এই কিউআর ভেক্টর দ্বারা নির্দেশ করে, এটার মান কি? শুধু এ ভূমি ইন্টু, আমি যদি বের করি উচ্চতা কি পেয়েছি? বি সাইন থিটা। তাহলে আমরা কি পাই? হাফ, যদি আমরা এখানে লিখি, দেখো এইটাকে আমরা লিখতে পারি এ ক্রস বি। তাহলে একটি ত্রিভুজের ক্ষেত্রফল যদি নির্ণয় করি, যদি দুইটি বাহু, সন্নিহিত বাহু দুইটি দুইটি ভেক্টর দ্বারা নির্দেশ করে, তাহলে আমরা এর ক্ষেত্রফল হবে হাফ এ ক্রস বি। আশা করি তোমরা বুঝতে পারছো যে যদি একটি ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহুকে দুইটি ভেক্টর দ্বারা নির্দেশ করে, তবে তাদের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু তাদের ক্রস গুণনের মানের সমান। দেখো এ গুণ বি সাইন থিটা, এটা সমান মডুলাস দিয়ে লিখছি, কারণ মডুলাস ছাড়া লেখা যাবে না, তাহলে ভেক্টর রাশি হয়ে যাবে এ ক্রস বি। তাহলে আমরা এখানে প্রথমে আমরা কি বের করব? এ ক্রস বিটা বের করব। গতকালের মতো প্রথমে আমরা কি বের করব? এ ক্রস বি বের করব। তাহলে একটু আমরা এখানে আসি, যদি এ ক্রস বি বের করতে চাই, তাহলে এখানে দেখো, এখানে
এ সমান কি আছে আমরা দেখব এ ক্রস বি, গতকালই আমরা এটা দেখাইছি, এ ক্রস বি ইকুয়ালস টু, আমরা যদি এখানে হিসাব করি তাহলে এখানে আই জে কে এটা নিয়ে আসব, আর এর সহগগুলো আই এর সহগ, তারপরে জের সহগ, কে এর সহগ 1, তারপরে 2, তারপরে নিব 1 5। তোমরা বুঝতে পারছো কিনা দেখো। তাহলে এ ভেক্টরটার ওইখানে আমরা এ ভেক্টরের আই এর সহগ ছিল কি খেয়াল করো, এ ভেক্টরের আই এর সহগ ছিল কি 4, এই 4 নিয়েছি এখানে, প্রথম আই জে কে লিখছি, তারপরে কত 3, 3-র পরে কে এর সহগ 1, এরপর বি এর ক্ষেত্রে 2 1 5, তাহলে 2 1 5 এইটা লিখে ফেলছি। প্রথমে এই মানটা তোমরা সবাই বের করো, দ্রুত বের করো মানটা, এ ক্রস বি এর মান কত হবে বের করো। বের করার পরে এটা ক্যালকুলেশন করবে, এর নিয়মটা আমরা জানি। তারপরে আমি বলছি প্রথমে আমরা কি নিব, আই নিব। এই আইকে যখন নিব তখন তার এই কলাম বাদ এই সারিও বাদ, তাহলে আমি আই নিব, আই নিলে গুণটা হবে এই বরাবর, তো 15 বিয়োগ এইটা দেখো, তাহলে কত হয় 1। এরপরে প্রথমটা হইলো প্লাস চিহ্ন নিয়েছি, পরেরটা আবার মাইনাস নেব, এবার মাইনাস জে নেব, এটা মুছে ফেলবো, তোমরা যদি না পারো প্রথম পেন্সিল দিয়ে করো। এরপরে এই জে নেব, প্লাস এটা হলো মাইনাস সাইন, আমি নিলাম মাইনাস, জে নিলাম। এরপরে জে নেওয়ার সাথে সাথে এই জে এর এই সারিও বাদ কলামও বাদ, এবং গুণটা কি হবে এই দিকে, তাহলে এইটা যদি গুণ করি 20, আর এইটা গুণ করলে কত হয় দেখো 2, 20 মাইনাস 2 প্লাস, এবারে কি, এবারে জে এর পরে আমার হিসাব প্রথম প্লাস মাইনাস, তারপর কি আবার প্লাস, এবার প্লাস কে নেব, তোমার মনে হয় বুঝতে পারছো, প্লাস কে। তাহলে প্লাস কে যদি নেই তাহলে প্লাস কে নিলে কি হবে, এই যে কে এর কলাম বাদ সারিও বাদ, গুণ করবো এই দিক থেকে, এই দিক থেকে গুণ করলে কি হবে দেখো, এইটা গুণ করলে কত 4, আর এটা গুণ করলে -6, টোটাল কত আসে এখন ক্যালকুলেশনটা করে ফেলো যে কত আসে। এখানে যদি হিসাব করো তাহলে তোমাদের কত আসবে হিসাব করো, তাহলে এখানে যদি হিসাব করো তাহলে কত 14 আই, তারপরে -18 জে -2 কে, এটা বুঝতে পারছো কিনা দেখো। তাহলে আমরা এইটুকু করতে পারি। এরপরে এর মানটা বের করো, তোমরা কি চুপচাপ আসছো নাকি, তোমরা মানটা বের করো। এখন কত হয় দেখো, মডুলাস দিয়ে মান বের করো, মান বের করার পরে আমরা তাহলে এটা যদি মডুলাস দাও, মডুলাস দিলে মান বের করলে কত হবে দেখো, মডুলাস দিয়ে মানটা বের করো। আর যারা লাইনে আছে তারা একটু চেষ্টা করো, এ ক্রস বি এটাকে যদি দাও মডুলাস, তাহলে √, কত আছে 14 হোল স্কোয়ার প্লাস এই মাইনাস সহ কিন্তু 18 ভিতরে হোল স্কোয়ার প্লাস -2 হোল স্কোয়ার সমান কত আসে, একটু ক্যালকুলেশনটা করে তোমরা একটু সেন্ড করো কত আসে দেখো, ক্যালকুলেশন কত আসে এটা করার পরে। তাহলে এটা হলো কি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার একটা প্রসেস। তাহলে আমরা এখানে কত আসে আমরা এটা দেখব, তোমরা একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে সেন্ড করো যে কত আসে। আমরা এই মানটাকে কোথায় বসাবো, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব এইখান থেকে। তোমরা যারা লাইনে আছো তারা ক্যালকুলেশন করো। এরপরে এই মানটাকে কোথায় বসাবো, এই যে ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফলে এইখানে যে মানটা আসবে এটা তোমরা এই মানটাকে এখানে যাই আসুক এই মানটাকে কোথায় বসাবে, এই যে এখানে বসাই দেবে। সুতরাং ত্রিভুজের এটা একটা 1 নং সমীকরণ দিতে পারো 1 দিয়া, এরপরে লিখবা সুতরাং ত্রিভুজটির কি হবে ক্ষেত্রফল, ক্ষেত্রফল ত্রিভুজটির ক্ষেত্রফল এখানে বসাই দেবে। কত হবে ত্রিভুজটির ক্ষেত্রফল
তোমরা কি এটা করছো না নাকি? ক্ষেত্রফল হাফ ইন্টু এখানে যে মানটা আসবে এইটাকে জাস্ট বসাই দেবা, এত বর্গ যেটা আসবে এত বর্গ একক। তাহলে পুরা আমরা এখানে কি শিখলাম? একটি ত্রিভুজের যদি দুইটি বাহু দেওয়া থাকে, দুইটি বাহু দেওয়া থাকলে আমরা কি বের করতে পারবো? দেখো দুইটি বাহু দেওয়া আছে, দুইটি বাহু দুইটি ভেক্টর দ্বারা নির্দেশ করছে। এ ভেক্টর দ্বারা 4i + 3j + 2k, বি ভেক্টর দ্বারা 2i + j + 5k এটা নির্দেশ করছে। আর ত্রিভুজ একটা আমি ওখানে এঁকে দিয়েছি এবং তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আমরা জানি এটাকে ধরছি a × b sin θ। এরপরে আমরা a আর b যেহেতু সাইনে আছে a × b লিখতে পারি। এরপরে এখানে ত্রিভুজটা বের করার পরে তোমরা দেখো আমরা প্রথমে কি করছি, এই ত্রিভুজটার এই যে এখানে a × b এর মানটা বের করছি, মান a × b বের করছি। a × b বের করে তার এই মানটাকে আমরা এই দেখো এখানে মানটা আমি বের করি নি, তোমরা বের করবে কত হয়েছে, তোমরা একটু বের করে দেখাবে যে এখানে কত হয়। তাহলে এখানে হ্যাঁ 182 রোল। আচ্ছা 11 পয়েন্ট কি লেখছো? ক্ষেত্রফল মাহিদুল লেখছো। আচ্ছা 22 পয়েন্ট এত, ঠিক আছে। এইটাকে যদি 2√, এত হয়, তারপরে 285 লিখছো। আচ্ছা তোমরা ক্যালকুলেশনটা করে আমি জাস্ট সিস্টেমটা দেখাচ্ছি, রাইট কিনা একটু আমি এটা লিখবো না, অনেক সময় ভুল করতে পারো। তাহলে এইখানে যে মানটা আসবে এই মানটাকে কোথায় বসাই দেব? এইখানে বসাইয়া তার ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তাহলে তোমরা বুঝতে পারছো যে একটি ত্রিভুজের যদি দুইটি বাহু দেওয়া থাকে, দুইটি বাহু যদি দুইটি ভেক্টর দ্বারা নির্দেশ করে, তাহলে তার ক্ষেত্রফল বের করা কত সহজ। এটা তোমরা বুঝতে পারছো যে একটি ত্রিভুজের দুইটি বাহু দেওয়া থাকলে, দুইটি বাহুকে যদি দুইটি ভেক্টর দ্বারা নির্দেশ করে। এবারে দেখো খুব সহজভাবে যদি আমরা এখানে করি, মনে করো যে এই ত্রিভুজটা এই অবস্থায় আছে, এখন তোমাকে বের করতে বলছে যে এই ত্রিভুজের এই কোণটা তুমি বের করবা। এই কোণটা যদি তোমাকে বের করতে হয় আর এর সহ যদি তোমাকে উদাহরণ যে মনে করো 4i + 3j আর 3j + k, আর এটা আছে কত? b কত ছিল? আচ্ছা এটা b, আর এটা হলো কি a সমান কত ছিল? a একটা হলো b আর একটা হলো a। আচ্ছা a b আমার মনে হয় এটা ছিল a। আচ্ছা a নিচে দিলে ভালো হইতো, আর এটা হলো b, যাকে একই দিকে দিলে অসুবিধা নেই। 2i + j + 5k। এবারে এই থিটা সমান কত? থিটা সমান হোয়াট? এই যদি থিটা বের করতে হয় তখন তোমাদের অনেকের কোশ্চেন হতে পারে যে থিটা তো আমরা দুইভাবে বের করতে পারি, একটা হলো ক্রস গুণন ব্যবহার করে বের করতে পারি, আর একটা হলো স্কেলার গুণন ব্যবহার করতে। আমরা হলো যত পারি সহজভাবে যাব, তাহলে আমরা স্কেলার গুণন ব্যবহার করে এই থিটার মানটা বের করব। তাহলে কীভাবে বের করব? এটা তোমাদের অনেকেরই জানা আছে যে আমরা গতকাল ক্রস গুণন করেছি, ডট গুণন করেছিলাম যে a ডট বি সমান কি ছিল? যে i গুণ করলে 1 হয়, আর i এর সাথে যা গুণ করবে সব কি হবে? উল্টো হবে। তাহলে এইখানে যেহেতু এটা দিয়েছি 4i + 3j, এরপরে + k, এরপরে একটু খেয়াল করো, ডট দিব, ডট, এরপরে 2i + j + 5k এই অবস্থা আছে। তাহলে তোমরা এখন এই দুইটাকে এটা কি করতে হবে? প্রথমে ডট গুণন করতে হবে। আচ্ছা ডট গুণন করো। ডট গুণন করলে আমরা জানি শুধু আইয়ের সাথে আই গুণ করলে কি হয়? 1 হয়, আর জের সাথে জে গুণ করলে 1 হবে। তোমরা
এত আপডাউন হচ্ছে কেন আমি বুঝি না। তোমরা লাইনে থেকে শুধু বের হও আর ঢুকো নাকি, না লাইন ডিস্টার্ব করছে না আমার এখানে ডিস্টার্ব, তোমাকে বুঝাতে হবে। তোমরা এটা কমেন্টসের মাধ্যমে একটু জানাও তোমরা কি বুঝতে পারছো কিনা। তা ডট গুণনের ক্ষেত্রে আই গুণ, তাহলে এইখানে দেখা যায় শুধু কি জানি আই গুণ করলে 1 হয়, আর আইয়ের সাথে যা গুণ করে সব 0 হয়ে যায়। সেমভাবে জে গুণ করলে 1 হয়, জে ডট জে, যেহেতু এখানে ডট 1 হবে, আর কে ডট কে, তাহলে আমরা শুধু আই এর সাথে আই, যেহেতু এটা লিখতে পারি 8, আর এটা কত +3, আর এটাকে কত করব 5। ঠিক আছে কিনা দেখো 8 3 আর এটা হলো 5। এখন আমরা এখানে যদি যোগ করি তো 16 হয় এ ডট বি। আর এই সাইডে দেখো এ বি কস, আমি আলফা ধরব কি কেন, এটা এ ও বি, ও আচ্ছা থিটা বের করতে বলছি, তাহলে আমি থিটা ধরবো যেহেতু থিটা কোণ। এ ও বি এর কি মধ্যবর্তী কোণ চিত্রে আছে, বা চিত্র থেকে বলবো মধ্যবর্তী কোণ। আচ্ছা এখন এইখানে দেখো সরাসরি এর মানটা তুমি কিভাবে বের করবা, এ 4 হোল স্কোয়ার প্লাস আই এর সাথে যে আছে 3 হোল স্কোয়ার, তারপরে কি আছে দেখো +1 হোল স্কোয়ার, এরপরে গুণ। এখানে যেহেতু শুধু মান, এই জন্য ক্রস ডট লেখা কোনো ব্যাপার না, এটা মনে রাখবা, গুণ। এরপরে বি, এ পেলাম এইটুকু, বি এইটা, তাহলে বি পাবো এটা, বি কত 2 হোল স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 5 হোল স্কোয়ার। বুঝতে পারছো নাকি দেখো। এরপরে কি থাকে গুণ কস থিটা ইকুয়ালস টু 16। অর্থাৎ এর মান বসাইলাম, এর মানটা হইল আই এর সহগ স্কোয়ার, বি এর সহগ, এরপরে জে এর সহগ স্কোয়ার, এটা স্কোয়ার, আবার বি এর মানটা বসাইলাম। তাহলে টোটাল এখানে যদি আমরা করি তাহলে কত হয় একটু দেখো, এখানে কত 16 অর্থাৎ 16, 9 আর হইল 1। আচ্ছা দেখো তোমরা একটু এটা ঠিক আছে কিনা, আমি যেহেতু ক্যালকুলেটর ছাড়াই করছি। 16 আর 9, 16 আর 9 25 আর 1 26। তাহলে এইখানে কত গুণ √, এখানে একটু দেখো, এখানে 4 যোগ 1 যোগ 25, তাহলে কত হয় 4 যোগ 1 25, তাহলে 26 আর 4 30। ঠিক আছে কিনা দেখো 30 cos থিটা ইকুয়ালস টু 16। তাই শুধু cos থিটা সমান কত হয় আমরা একটু দেখি, এখানে 16/26 ইন্টু 30 √30, তাহলে √30। সুতরাং থিটা ইকুয়ালস টু cos ইনভার্স এইখানে যেটা আসবে সেটাই হবে তোমার মধ্যবর্তী কোণ। এটা আমার মনে হয় যে তোমরা ক্যালকুলেশন করে বের করতে পারবে। তোমরা একটু ক্যালকুলেশন করে এটা বের করো। তাহলে আমরা এখানে আর একটা জিনিস শিখলাম যে মধ্যবর্তী কোণ যদি দুইটি ভেক্টর দেওয়া থাকে তাহলে তাদের মধ্যবর্তী কোণ কীভাবে বের করতে পারবে। আচ্ছা এখানে মাহিদুল সে লেখছে যে 27.879। দেখো ঠিক আছে কিনা, অন্য যারা আছে তারা একটু চুপচাপ থেকো না, অংশগ্রহণ করছো যেহেতু একটু মানে তোমরা কি করবে, দেখো ঠিক আছে কিনা রেজাল্টটা বের করো। তোমরা যারা আছো বের করো, প্রত্যেকে একটু চেষ্টা করো যে ঠিক আছে কিনা। আমি রাজুকে দেখতে পাচ্ছি না, রাজু আছে কিনা বুঝতেছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা এইখানে এই জিনিসটা তাহলে মধ্যবর্তী কোণটা তোমরা বের করতে পারবে যে কোনো। এবার আসো তাহলে এটা কত ডিগ্রি হবে তোমরা একটু এটা সেন্ড করো। 54 ডিগ্রি এখানে মানে বিভিন্ন আচ্ছা মামসুকা বের করছে যে ডিগ্রি। তোমরা যারা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো না স্যার লাস্ট এত হবে, ক্যালকুলেটর ব্যবহারে ভুল করতেছো, তারা একটা কাজ করো ডিগ্রিতে নিয়ে তোমরা কোনটা বের করো। তোমরা কিন্তু রেডিয়ানে রেখে কোনটা বের করো, তাহলে হবে না কিন্তু।
ক্যালকুলেটর ইউজ করার সময় অবশ্যই তোমাকে কি করতে হবে, তোমার কস ইনভার্স তারপর সামথিং যেটা থাকবে সেটাকে তুমি কি ব্যবহার করবে, অবশ্যই তোমার ক্যালকুলেটরে গিয়ে মুড অপশনে কারো শীট দিয়ে মুড দিতে হয় অপশন, সেখানে কি ব্যবহার করবে তোমরা, এখানে এই ডিগ্রি ব্যবহার করে কস ইনভার্স দেবে, তাহলে অ্যাকুরেট মানটা আসবে। ডিগ্রি ব্যবহার করে তোমরা ক্যালকুলেটরটা ব্যবহার করবে, তাহলে অ্যাকুরেট মানটা আসবে, আর রেডিয়ান দিলে কিন্তু আসবে না। তাহলে তোমরা এটা আশা করি বের করতে পারবা। আমি অন্য ইসে যাব, তোমরা একটু খেয়াল করো, প্রত্যেকটা জিনিস তোমাদের বোঝার দরকার আছে, কারণ হইলো না বুঝবে তারা কোনো ফিজিক্সের কোনো অংশই ভালো করে বুঝবে না কিন্তু। আচ্ছা, এবারে সামুদ্রিকের কিভাবে আমি এত সময় আমি ত্রিভুজের ক্ষেত্রফল, দুইটি ত্রিভুজ কর্ণ দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করব। দেখো এই একটা সামুদ্রিক, আমরা সামুদ্রিক কি একটু বাঁকা হবে তাই তো, তাহলে সামুদ্রিক মনে করো এই অবস্থায় আছে, এটা সামুদ্রিক এঁকে নিলাম সামুদ্রিক। এখন কর্ণ দেওয়া আছে এভাবে আছে, আর একটা আছে এইভাবে, দুইটা কর্ণ দুইটা ভেক্টর দ্বারা নির্দেশ করে। আমি এটাকে ধরলাম এ আর এটা হলো বি, তাহলে তাদের ক্ষেত্রফলটা কি হবে তোমরা এটা মনে রাখবে যে কির মতো হবে, তাহলে এটা জাস্ট ত্রিভুজের মতোই হবে, কিন্তু এটা কিন্তু ত্রিভুজের মতোই হবে। তাহলে ক্ষেত্রফলটা প্রথমে কি বের করবে, এ ক্রস বি বের করবে। তোমরা প্রথমে কি বের করবে, এ ক্রস বি। তাহলে এর মান তোমরা ক্ষেত্রফলটা এ 3i, আমি একটু এখানে লিখবো এ ইকুয়ালস টু 3i প্লাস জে মাইনাস 2k i b সমান i মাইনাস 3j প্লাস 4k। তাহলে এই সামুদ্রিকটির ক্ষেত্রফল নির্ণয় করো। সামন্তরিকটির ক্ষেত্রফল কত? দেখো আমি ভেক্টর দিয়েছি, কর্ণদ্বয়ের ভেক্টর দিয়ে নির্দেশ করছে। এবার তোমরা ক্ষেত্র করো। তাহলে এটা খুব দ্রুত তোমরা যারা পারো খুব তাড়াতাড়ি করতে পারবে, এটা আশা করি যে তাড়াতাড়ি তোমরা এটা বের করো, কত হবে একটু বের করো। এরপরে আমরা অন্য ইসে যাব যে এটা কি কত হবে। আশা করি এটা তোমরা পারবে, সামুদ্রিকটির ক্ষেত্রফল তোমরা নির্ণয় করতে পারবে। একটি সামুদ্রিক ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে, ক্ষেত্রফল নির্ণয় করো। কর্ণ দেওয়া থাকলে কি হবে, এর সূত্র কি হবে, জাস্ট আগেরটার মতোই কিন্তু ত্রিভুজের যে ক্ষেত্রফলটা, যে এটা প্রথমে এ ক্রস বি বের করো সবাই, এ ক্রস বিটা বের করো সবাই। তাহলে আমরা সবাই এ ক্রস বি বের করব। একটি সামুদ্রিকের দুইটি কি দেওয়া আছে, কর্ণ দেওয়া আছে, এদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা এদের ক্ষেত্রফল কি আমাদের প্রথম জানতে হবে যে সামুদ্রিকটার ক্ষেত্রফলটা কী হবে। তাহলে সামুদ্রিকটার ক্ষেত্রফল কি, হাফ ইন্টু এ ক্রস বি। এটা আমরা জানবো যে একটি সামুদ্রিকের যদি যথাক্রমে এ ও বি দুইটি ভেক্টর দ্বারা নির্দেশ করে, তাহলে এর ক্ষেত্রফল কি হবে, সূত্র কি হবে। তাহলে সূত্র হইল, ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের যদি কর্ণ দেওয়া থাকে, ফলের সূত্র তোমাদের বলছি, সূত্রটা হবে কি, ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কি, হাফ এ ক্রস বি। এখন বের করো তোমরা, আমি লিখে দিয়েছি, এবারে বের করো যে সামুদ্রিকের কর্ণ যদি দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভেক্টর দ্বয়ের ক্রস গুণনের গুণফলের মানের সমান। তাহলে প্রথমে কি বের করবে, এ ক্রস বি বের করো সবাই, এ ক্রস বি।
তাহলে এখানে যদি আমরা এ ক্রস বি বের করি তাহলে কি হয়, একটু বের করো, এ ক্রস বি, এ ক্রস বি। এটা প্রথমে এইখান থেকে আমরা যদি এখানে যদি করি তাহলে এ ক্রস বি, ক্রস বি সমান কি হবে বলো? প্রথমে কি লাগবে? আই জে কে, এরপরে এখানে কি আছে 3, এরপরে কত আছে? জের নিচে 1 -2, আমি একটু ছোট করে লিখছি, এটা কত? 1, এরপরে -3, এরপরে 4। আচ্ছা, এখন তোমরা এখানে কি করবে? এইটাকে কি করবে? এটাকে লিখবে আই, এটা বাদ, এটা বাদ, এটা গুণ করলে কত হবে দেখো? সূত্রের মাইনাস, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস, আবার প্লাস মাইনাস, তো কত হয়? 6। ঠিক আছে কিনা তোমরা একটু দেখো, আমি 6 লিখছি, তোমাদের কি 6 হয় কিনা একটু দেখো, ঠিক আছে কিনা। এরপরে জে নেব, এটা হলো প্লাস, এটা হলো জে, জে নিলে কত হবে দেখো? জে নিলে এই সারিবাদ কলামবাদ, আবার এখানে কত হয়? 12, সূত্রের মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, দেখো ঠিক আছে নাকি? 3 4 12, মাইনাস প্লাস মাইনাস, আবার সূত্রের মাইনাস, তাহলে প্লাস। এরপরে তোমাকে কে এর সাইনটা হবে কি? প্লাস, প্লাস হইলে এটা বাদ, আবার এদিকে হয় 3 3 9, -9, সূত্রের মাইনাস, দেখো বুঝতে পারছো কিনা? তাহলে আমরা এখানে কত কত পেয়েছি তোমরা বুঝছো কিনা দেখো, দেখা যাচ্ছে কিনা দেখো। টোটাল মাহিদুল 2i, ভেরি গুড, আগে করে ফেলছো। তাহলে এখানে কত হয়? -2i, -14j, -10k, ভেরি গুড, -2i আমি লিখবো। তাহলে এখানে কত পেলাম? -2i, তারপরে মাইনাস, তারপরে -10k। ওকে, এটা বের করে ফেলছো, ধন্যবাদ। এবং লিখে ফেলছো, অনেকে মামসুকও লিখে ফেলছো। এটা মানটা একটু বের করো বাবা সবাই, মানটা কত হবে? তাই মডুলাস দিয়ে মানটা বের করার সময় মনে রাখবা মডুলাস দিতে হবে কিন্তু, আর ভুলে মডুলাসটা যদি না দাও হবে না কিন্তু। তাহলে এখানে লিখবো মডুলাস এ ক্রস বি কত হবে দেখো? -2 হোল স্কোয়ার প্লাস -14 হোল স্কোয়ার, এরপরে প্লাস ভিতরেই কিন্তু কী হবে? -10, মাইনাস নিচে লিখে একটু, এখানে হবে -10, এটা মনে রাখবা। আচ্ছা, এটা একটু ছোটো করে লিখি তাহলে তোমাদের সুবিধা হবে। √2 হোল স্কোয়ার প্লাস -14 হোল স্কোয়ার যোগ -10 হোল স্কোয়ার, এটা 10 হোল স্কোয়ার আছে। টোটাল কত হয় একটু বের করো দেখি, কেউ বের করছো কিনা। 17.2 অর্থাৎ 17 পয়েন্ট, কত হচ্ছে দেখো তো? 17 পয়েন্ট, তোমরা এটা বের করছো 17.32, ভেরি গুড, 17.32। তাহলে ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ ইন্টু 17.32 সমান কত হয়? তত বর্গ একক। একটু লেখা ভুল করো না, কত হবে? যত হবে এটাকে যদি অর্ধেক ভাগ করে দাও তাহলে এত বর্গ একক। তাহলে আমরা কি শিখলাম? একটি সামুদ্রিকের যদি দুইটি কর্ণকে কি দ্বারা, সামুদ্রিকের যদি দুইটি কর্ণকে দুইটি ভেক্টর দ্বারা নির্দেশ করে তাহলে তার ক্ষেত্রফল হবে তাদের ক্রস গুণন, এরপরে তার অর্ধেক, অর্থাৎ ভেক্টর দ্বয়ের কি হবে? ক্রস গুণনের অর্ধেক। আচ্ছা, 8.66, ভেরি গুড, মামসুকা করছো, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা এইটা শিখে ফেললাম। এখন তোমাদের আরেকটি জিনিস শিখব, যদি একটি
সামন্তিকে দুইটি সন্নিহিত বাহু দুইটি ভেক্টর দ্বারা নির্দেশ করে, তবে তার ক্ষেত্রফল কত হবে? তাহলে আমরা এবারে কি এটা মুছে ফেলি, সবাই আশা করি এটা করে ফেলছো। এবারে এটা হলো কর্ণদ্বয় ভেক্টর দ্বারা নির্দেশ করছে। এবার হলো সামন্তিকের দুইটি বাহুকে কি দ্বারা নির্দেশ করবে? দুইটি বাহু মনে করো দুইটি ভেক্টর দ্বারা নির্দেশ করলো। এই একটা, এই আচ্ছা এটা আমি নাম দেব এ দেব এটা, আর এটা হলো বি। আচ্ছা দুইটি ভেক্টর দ্বারা এটা নির্দেশ করলো, মানে দুইটি সন্নিহিত বাহুকে নির্দেশ করলো। আর এ সমান আমি এটা লিখব 4i প্লাস 3j, আর বি সমান আমি লিখতে চাই মাইনাস 2i প্লাস 5k। ওকে, মাইনাস 2i প্লাস 5k। তাহলে এর ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফলটা একটু তোমরা বের করো, যারা লাইনে আছো তারা একটু এইটা বের করো। তাহলে এর ক্ষেত্রফল সমান হট, ক্ষেত্রফল ইকুয়ালস টু কি হবে? তাহলে দুইটি যদি বাহু দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফল হবে দুইটির গুণফল, ক্রস গুণন করো আগে। তাহলে ক্রস গুণনটা কি হবে একটু বের করো। ক্রস গুণন এ ক্রস বি, এটা বের করো। এটা কি একটি সামন্ত্রিক, এটার নাম কি? সামন্ত্রিক। এটা সামন্ত্রিক নাম আছে সামান্তরিক। এই সামন্ত্রিকের ক্ষেত্রফল নির্ণয় করবা। যদি দুইটি সন্নিহিত বাহু দ্বারা দুইটি ভেক্টর নির্দেশ করে, তবে তার ক্ষেত্রফলটা কত হবে? আর আগেরটা ছিল কর্ণ, এবার হলো বাহু। এবারে সহজ, আগের চেয়ে আরও বেশি, কারণ এবার শুধু এই ভেক্টর দুইটির এই যে বাহু দুইটির যে ভেক্টর দ্বারা নির্দেশ করে তাদের ক্রস গুণন বের করবে। ক্রস গুণন বের করার পরে যে মানটা হবে সেটাই হবে ক্ষেত্রফল। তাই ক্ষেত্রফলের এই ক্ষেত্রফলের সূত্র কি হবে বলো? কি হবে? এ ক্রস বি। ক্ষেত্রফল আমরা ক্ষেত্রফল লিখি, ক্ষেত্রফল সমান এ ক্রস বি মডুলাস। তাহলে এখানে করো এ ক্রস বি ইকুয়ালস টু আই জে কে। এবার একটু খেয়াল করো, আই 4, জে এর সাথে কত আছে 3, আর কে নাই, না থাকলে কি দিতে হবে? 0। এটা তোমাকে বুঝে নিতে হবে। যেহেতু নাই তাহলে তোমাকে কি দিতে হবে? 0 দিতে হবে। খেয়াল করো, তাহলে 0 দিতে হবে। তাহলে দেখো 4 আছে, 3 আছে, কে এর কিছু নাই, 0। বি এর ক্ষেত্রে কি ঘটনা ঘটছে? দেখো এর সহগ আছে 2 -2, এরপরে 5, এটা নাই, তাহলে এটা হবে কি 5। তাহলে এইটা সমান কত হবে বের করে ফেলো সবাই। টোটালটা এটা কত হয়, এরপর এর মানটা বের, সর্বশেষ এর মানটা বের করলে এটা কত হবে? এখানে দেখো তুলসী পা মেথাই না। তোমার ক্লাস যদি ভালো লাগে তাহলে ক্লাস করো, হাই দেওয়া দরকার নেই। দেখো যেহেতু এটা ফিজিক্স ক্লাস, ফিজিক্সের অত রস থাকে না, তোমরা একটু বুঝতে হবে ফিজিক্স বোঝো কি না। তাহলে তুমি না বুঝলে সেখানে একটুই দেবা। দেখো তাহলে কি করা যায়, যে এখানে আগেরটার মতো আই যখন নেবা তাহলে গুণফল কত হবে? আই নিলাম, আই এর দিকে তাকাও, আই এর সারিবাদ কলামবাদ গুণ করলে 15 মানে 15 - 0, তাহলে কি হবে?
59 সরাসরি আমরা লিখতে পারি কত আসে এখানে 59 আমি সরাসরি ওকে। এরপরে দেখো আমি কি নেব জে এর চিহ্নটা আমি মাইনাস নেব অনেক করে ফেলছো তাই জে এর সারি বাদ কলাম বাদ এখানে কি 20 দেখো 4 আর 5 গুণ করলে 20 আর 0 আর -2 তাহলে 20 কত আসে এটা আসে -20 জে। ওকে যারা করে ফেলছো তাদেরকে ধন্যবাদ কারণ সবাই পড়ালেখা করে না এখন এই যুগে আমরা চলে গেছি অনেকে পরীক্ষার হলে অন্য খাতা দেখার জন্য চেষ্টা করে তবে যে করোনা ভাইরাস সেক্ষেত্রে তোমাদের আবার মনে রাখতে হবে যে সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা হবে এটা তুমি নিশ্চিত থাকো। তাদের ক্লাসগুলি যারা ফাঁকি দিচ্ছ তাদের অবস্থা কি হবে তারা নিজেরা বুঝতে পারছে। করোনায় আমরা যারা মারা যাব তাদের কথা বাদ দাও যারা বেঁচে থাকবো তারা কি করব এটা একটু ভাবনার বিষয় আছে। এবার দেখো কে সারি কলাম বাদ গুণ করে এদিকে 0 আর এদিকে গুণ করলে কি হয় মাইনাস কি হয় প্লাস হয়। যদি এখানে প্লাস হয় তাহলে তোমার কত হবে একটু দেখো প্লাস হলে আমরা এখানে কত করতে পারি এখানে আমরা যদি গুণ করি 4 জে তোমরা খেয়াল করো 4 3 যদি এখানে আমরা করি তাহলে গুণ করলে আমার কি এটা ঠিক আছে কিনা দেখো 4 জে এইটাকে আমি বসানো ঠিক আছে না এটা -2 0 5 এরপরে 4 এটা বসাইছি 4 3 0 ওকে। এখন এখানে যদি তুমি গুণ করো তাহলে এইটাকে যদি বাদ দাও বাদ দিলে এটা 0 আর এটা কত আসে +6 কে দেখো ঠিক আছে কিনা। এরপর তুমি ক্যালকুলেশনটা করে দাও ক্যালকুলেশন করলে যে মানটা আসবে এই মানটাকে তুমি বসিয়ে দাও বসিয়ে দিলে মানটা তোমার হয়ে যাবে যেটা মান আসবে সেটা হবে তোমাদের ঠিক আছে বুঝতে পারছো কিনা দেখো। তাহলে আমরা এখানে কত পেয়েছি অনেকে করে পেয়েছে 25 ওকে যেটা আসছে সেটা আমরা এখানে বের করে ফেলছি। তোমাদের আজকে ক্লাস এইটুকুই থাকবে বাকি যে আগামীকালও ভেক্টর ক্লাস হবে এই ভেক্টরের উপর টোটাল ক্লাস থেকে 10টা ক্লাস হবে তোমরা সবগুলি অংশগ্রহণ করবে কারণ ভেক্টর যদি তুমি না বোঝো তাহলে আমরা পরবর্তী ধাপগুলো আমরা যেতে পারবো না। আগামী দিন আমি বুঝাবো কিভাবে একটি বিমান বাতাসের দিকে গেলে যদি যায় সে কিভাবে যাবে বাতাসের উল্টো দিকে গেলে কিভাবে যাবে অথবা বাতাসের বরাবর যদি 90 ডিগ্রি কোণে যায় তাহলে বিমানটা তার জন্য বেগ কিভাবে কোন বেগে চালাতে হবে। তোমরা যা সায়েন্স পড়ো অনেকেই ভাবনা থাকে যে আমি পাইলট হব স্বপ্ন তো অনেকেই দেখে কিন্তু স্বপ্ন পূরণের জন্য তো কাজ করতে হয়। আমি আশা করব ফিজিক্স একটু রসকস কম তোমরা 2-1 জনে বলছো 1-2 জনে যারা হাই দিয়েছো হাই দেওয়া দরকার নাই তোমরা যদি ক্লাস ভালো লাগে ক্লাস করো আর ভালো না লাগলে করো না। সবাই ক্লাস করবে ভালো থাকবে এই আশা রেখেই আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামী।